তিনি ছিলেন আরব বিশ্বের নায়ক, মরুভূমির এক সাধারণ বেদুইন পরিবার থেকে উঠে এসে যিনি নিজের হাতে একটি দেশকে নতুন করে গড়ে তুলেছিলেন। আবার তিনিই ছিলেন সেই শাসক যার এক ইশারায় কাঁপত পুরো দেশ, যার অদ্ভুত সব সিদ্ধান্ত আর খামখেয়ালিপনা অবাক করত গোটা বিশ্বকে। টানা ৪২ বছর লিবিয়ার ক্ষমতা ছিল তার হাতে। নাম তার মুয়াম্মার গাদ্দাফি। কিন্তু যে মানুষটি একদিন হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বিপ্লবের ডাক দিতেন, সেই মানুষটিকেই জীবনের শেষ মুহূর্তে আশ্রয় নিতে হয়েছিল রাস্তার পাশে এক নর্দমার পাইপের ভিতরে। কিভাবে একজন বিপ্লবীর এমন করুণ পরিণতি হল? সালটা ১৯৬৯, সেপ্টেম্বর মাসের ১ তারিখ। লিবিয়ার রাজা ইদ্রিস তখন চিকিৎসার জন্য বিদেশে। তিনি হয়তো কল্পনাও করেননি দেশে তার সিংহাসন হাতছাড়া হতে চলেছে। সেই রাতেই মাত্র ২৭ বছর বয়সী এক সেনা অফিসার মুয়াম্মার গাদ্দাফি তার অনুগত সৈন্যদের নিয়ে রাজধানী ত্রিপোলির গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রেডিও স্টেশন আর বিমানবন্দর দখল করে নিলেন, প্রায় রক্তপাত ছাড়াই। পরের দিন সকালে লিবিয়ার মানুষ রেডিওতে এক অচেনা কণ্ঠ শুনল। লিবিয়ার জনগণ, দুর্নীতিগ্রস্ত রাজতন্ত্রের অবসান ঘটেছে, এখন থেকে লিবিয়া একটি মুক্ত প্রজাতন্ত্র। এইভাবেই গাদ্দাফির যাত্রা শুরু। ১৯৪২ সালে সিরতে শহরের কাছে মরুভূমির এক গরিব বেদুইন পরিবারে জন্ম তার। ছোটবেলায় দিন কাটত উট আর ছাগল চড়িয়ে, কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন। তিনি মিশরের বিপ্লবী নেতা গামাল আবদেল নাসেরের ভক্ত ছিলেন। ছোট থেকেই তিনি চাইতেন বিদেশি শক্তির প্রভাব মুক্ত এক আরব বিশ্ব। সেই স্বপ্ন নিয়ে মিলিটারি একাডেমিতে ভর্তি হন এবং গোপনে এক বিপ্লবী দল গড়ে তোলেন। ক্ষমতা হাতে পেয়েই গাদ্দাফি এমন সব পদক্ষেপ নিলেন যা তাকে রাতারাতি নায়ক বানালো। তেলের খনির নিয়ন্ত্রণ ছিল বিদেশি কোম্পানির হাতে। গাদ্দাফি সেগুলো জাতীয়করণ করে দেশের সম্পদ ফিরিয়ে দিলেন জনগণের হাতে। তেলের টাকায় তৈরি হলো স্কুল, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল আর রাস্তাঘাট। সাধারণ মানুষ পেল বিনামূল্যে শিক্ষা আর চিকিৎসা। ঘরে ঘরে পৌঁছে গেল বিদ্যুতের আলো। একসময় দারিদ্র পীড়িত লিবিয়া পরিণত হল আফ্রিকার ধনী রাষ্ট্রগুলোর একটিতে। গাদ্দাফি বিদেশি সেনা ঘাঁটিও উচ্ছেদ করেন। তার এই পদক্ষেপে পুরো আরব বিশ্বের কাছে নায়ক হয়ে ওঠেন। কিন্তু সময়ের সাথে সাথে বদলাতে শুরু করলেন গাদ্দাফি। তিনি সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিলেন। নিজের লেখা সবুজ বই বা গ্রিন বুককে বানালেন দেশের সংবিধান। সেখানে তিনি প্রচলিত গণতন্ত্র ও পুঁজিবাদকে বাতিল করে নিজের তৈরি জামা হিরিয়া শাসন ব্যবস্থা চালু করলেন। কথাই ছিল জনগণের শাসন, কিন্তু বাস্তবে সব ক্ষমতা ছিল একা গাদ্দাফির হাতে। তার ব্যক্তিগত জীবনও ছিল অদ্ভুত। বিশাল তাঁবুতে থাকতে ভালোবাসতেন তিনি। বিদেশ সফরে গিয়েও সেই তাঁবু সঙ্গে নিয়ে যেতেন। তার চারপাশে থাকত নারী দেহরক্ষীর দল, যাদের বলা হতো আমাজোনিয়ান গার্ড। যে কেউ তার বিরোধিতা করলে তাকে কঠোর শাস্তি পেতে হতো। গুপ্তচর সংস্থার ভয়ে মানুষ মুখ বন্ধ করে রাখত। একসময় বিপ্লবী নেতা ধীরে ধীরে রূপ নিলেন এক ভয়ঙ্কর স্বৈর শাসকে। ২০১১ সালে আরব বসন্তের ঢেউ পৌঁছায় লিবিয়ায়। বেনগাজি শহরে শান্তিপূর্ণ বিদ্রোহ শুরু হয়, কিন্তু গাদ্দাফি তা দমন করতে গুলি চালানোর নির্দেশ দেন। ফলে আন্দোলন পরিণত হয় গৃহযুদ্ধে। বিদ্রোহীদের পাশে দাঁড়ায় ন্যাটো, আমেরিকা আর ইউরোপ। কয়েক মাসের সংঘর্ষের পর আগস্টে রাজধানী ত্রিপোলি বিদ্রোহীদের দখলে চলে যায়। গাদ্দাফি পালিয়ে যান তার জন্মস্থান সিরতে, কিন্তু অক্টোবরের ২০ তারিখে ন্যাটোর বিমান হামলায় তার বহর ধ্বংস হয়। আহত গাদ্দাফি লুকিয়ে পড়েন রাস্তার পাশে এক নর্দমার পাইপের ভিতরে। যে মানুষ একসময় সিংহাসনে বসে দেশ চালাতেন, শেষ মুহূর্তে তাকে আশ্রয় নিতে হল নোংরা পাইপে। বিদ্রোহীরা তাকে ধরে ফেলে। উত্তেজিত ভিড়ের হাতে মারধরের পর গাদ্দাফি মারা যান। তার দেহ মরুভূমির কোথাও গোপনে কবর দেওয়া হয়। আজও কেউ জানে না সঠিক স্থানটা কোথায়। গাদ্দাফির ৪২ বছর শাসন লিবিয়ার ইতিহাসে এক জটিল অধ্যায়। একদিকে তিনি শিক্ষা, স্বাস্থ্য আর উন্নয়নে অবদান রেখেছিলেন, অন্যদিকে তিনি গণতন্ত্র দমন করেছিলেন। বিরোধীদের জন্য রেখে গিয়েছিলেন আতঙ্কের স্মৃতি। তার মৃত্যুর পর অনেকে ভেবেছিল লিবিয়ায় শান্তি আসবে, কিন্তু বাস্তবে দেশ ডুবে যায় বিশৃঙ্খলায় আর গৃহযুদ্ধে। আজও প্রশ্ন থেকে যায়, গাদ্দাফির শাসন কি এর চেয়ে ভালো ছিল, নাকি তার তৈরি শূন্যতাই আজকে লিবিয়ার এই দুরবস্থার জন্য দায়ী?